উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া। পাহাড় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে বাড়তে শুরু করেছে শীত। মাঝরাত থেকে পড়তে শুরু করেছে ঘন কুয়াশা। আজ সকাল ৬টায় উত্তরের এই জেলায় সর্বনিম্ন ৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার কারণে ভোরবেলায় সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। শীত বাড়তে থাকায় বেড়ে গেছে শীতের কাপড় বিক্রিও। বিশেষ করে শিশুদের জন্য গরম কাপড় কিনছেন অভিভাবকরা। কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়েছে বিভিন্ন রোগ ব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। কনকনে শীতে জবুথবু রাজধানীর জনজীবনও। হাতিরঝিল এলাকায় রয়েছেন সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছে তার সাথে। মাহবুব, রাজধানীর শীতের পরিস্থিতি কেমন দেখছেন? সাবরিনা, আসলে শীতের পরিস্থিতি বলতে যা বোঝায় তা হচ্ছে যে এই জানুয়ারির আগে শীত শুরু হয়ে শীতকাল শুরু হওয়ার পরে কিন্তু শীতের যে প্রভাব কিংবা শীতের যে ইমেজ, যে আমেজ, সেই আমেজ কিন্তু রাজধানীবাসী মাত্র পাওয়া শুরু করেছে এই দুদিন হলো বলা যায়। সেক্ষেত্রে আজকে সকাল থেকে কিন্তু প্রচুর শীত ছিল। মোটামুটি মানে রাজধানীর তুলনায় যে স্বাভাবিক যে তাপমাত্রা, সেই তাপমাত্রার যে জায়গাটি রয়েছে সেই তুলনায় কিন্তু আসলে একটু অনুভূত হওয়া শুরু করেছিল যে শীতের অবস্থাগুলো কি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারাই এখন বের হয়েছে অনেকে আমরা একটু কথা বলি সরাসরি। সেটা হচ্ছে যে শীতে এই যে একদম সবাই হুল্লা করে বের হয়, এটা কি মানে শীতে অনুভব করার জন্য কেমন লাগছে? না, আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সেক্ষেত্রে মনে করেন যে আমরা অফ ডেতে সবাই বের হই। কারণ কি আমাদের স্টুডেন্টরা যারা আছি আমরা শুধু অফ ডেতে একটু আর কি বিকাল টাইমে একটু বের হতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে শীতের ফিলটাও নেওয়ার জন্য এখানে আসে। শীতের ফিলটা শীত কি একটু তো বেড়েছে, তাই না? গ্রামে যাওয়া হয়েছে এই শীতে? না, এখন পর্যন্ত যাওয়া হয়নি। আছে, হ্যাঁ, এই যে শীতের মধ্যে কেমন দেখতে যারা নগরবাসী ছিন্নমূল মানুষ, তারা তো শীতে কষ্ট পাচ্ছে। তাদের একটু কষ্ট হয়। কি ইচ্ছা আছে? এখন তো এই সমাজ পরিবর্তন করে ফেলতেছে যারা ইয়াং। আর তোমরা কি শীতের যারা কষ্ট পাচ্ছে তৃণমূল মানুষ, তাদের জন্য কোনো কিছু করার চিন্তা করছো? অবশ্যই আমাদের এখানে তো প্রতি বছর আমরা গরিবদের সাহায্য করে থাকি। আমরা সবাই যারা আছি আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে আর কি যারা গরিবরা আছে দেশে তাদের জন্য আর কি বছর ব্যবস্থা করে থাকি। আসলে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে সবাই একটু অনেকটা বলা যায় যে শীতটা অনুভব করার জন্য, শীতের পরিবেশটা নেয়ার জন্য বের হয়েছে। শীতের জামা কাপড় পরতে পেরেছে বলা যায়। উত্তরবঙ্গে যেখানে হাড় কাঁপানো শীত দেখা দিয়েছে অনেক জায়গায়, যেখানে ৮ ডিগ্রি ৮.৫ ডিগ্রি তাপমাত্রা, সেখানে রাজধানীতে আজকে একটু বেশি, আরও ৫ মানে ১৩। একদম যে হাড় কাঁপানো শীত সেটি কিন্তু রাজধানীতে নয়, কিন্তু শীত বলতে যা বোঝায়, শীতের যে মজা সেটি কিন্তু আসলে রাজধানীবাসী দেখা শুরু করেছে। এটি হচ্ছে যারা একটু মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত, কিন্তু যারা ছিন্নমূল মানুষ নিঃসন্দেহে শীতে কিন্তু তাদের জন্য কষ্ট হয়। আমরা দেখেছি যে খোঁজ নিয়ে যে রাজধানীর বিভিন্ন হসপিটালগুলোতে কিন্তু শীতজনিত রোগশোক বেড়ে গেছে। এটি যেমন একদিক, আর একদিক হচ্ছে যে শীতের জামা কাপড় কেনা বেচায় ধুম পড়ে গেছে। এই সুযোগে অনেকে অভিযোগ করছে যে কিছুটা বেশি দাম নেওয়া হচ্ছে, এটি অভিযোগ কিন্তু রয়েছে। আর এক দিক থেকে ছিন্নমূল মানুষ এখন পর্যন্ত কিন্তু রাজধানীতে এই যে ছিন্নমূল মানুষের জন্য কয়েকটি রাজনৈতিক দল হয়তো দেখা গিয়েছে যে তারা শীতবস্ত্র বিতরণ করছে, কিন্তু একদম গণভাবে যে সবাই সামর্থ্যবানরা শীতার্থ মানুষের জন্য কম্বল বিতরণ সেটি এখনও শুরু হয়নি। তো এই হচ্ছে আজকের এখনকার শীতের রাজধানীর অবস্থা। আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আরও বিস্তারিত জানিয়ে দেব। সাবরিনা। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী হাতিরঝিল এলাকা থেকে আমাদের সহকর্মী মাহবুব সৈকত জানাচ্ছিলেন এই মুহূর্তে চলছে যে শীত, তারই খবর। চলছে মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় জবুথবু রাজধানীর মানুষ। এই অবস্থায় নগর জুড়ে চাহিদা বেড়েছে গরম কাপড়ের। বিপণী বিতান থেকে ফুটপাত শীতের পোশাকের বিক্রি বেড়েছে, তবে দাম নিয়ে ভিন্ন মত ক্রেতা বিক্রেতার মাঝে। এস এম আরিফের রিপোর্ট।
কলকারখানা, গাড়ির ধোঁয়া, মানুষের কর্মচাঞ্চল্য, কোলাহল সবকিছু পিছনে ফেলে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। এর মাঝেই চলমান শৈত্যপ্রবাহ আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন অবস্থায় শীত নিবারণে রাজধানী জুড়ে চাহিদা বেড়েছে গরম কাপড়ের। বিভিন্ন বিপণী বিতান, শপিং মল থেকে শুরু করে ফুটপাতে বেচাকেনাও অনেকটা বেড়েছে। ঠান্ডার প্রকোপ বাড়ায় চাহিদা বেশি হুডি আর ভারী জ্যাকেটের। একটু ভারী কাপড় নিচ্ছে, কারণ সামনে নাকি আরো একটু শীত বেশি পড়বে, এই জন্য আর কি। সুন্দর জিনিস কমের মধ্যে পেলে তো ভালোই লাগে, তাই না? তো সেই তুলনায় দাম বেশি। আগে যেগুলো 900 বেচতাম, শীতের জন্য আমরা 800-700 বেচি, এখন একটু রেট কমাই দিয়েছে। চাহিদার কথা মাথায় রেখে বিপণী বিতানগুলো সাজানো হয়েছে বিভিন্ন ফ্যাশনের গরম কাপড়ে। নিজের পাশাপাশি পরিবারের জন্যও কিনছেন অনেকে। শীতটা একটু বেশি পছন্দ করে বাচ্চাদের জন্য কেনাকাটা করতেছি। আছে ভালো কালেকশন আনছে, এবার দেখলাম ভারী কাপড় শৈত্যপ্রবাহ হচ্ছে, মোটা কিছু আছে। আর বিশেষ করে আপনার হলো গিয়া কুয়াশা জ্যাকেট নামে একটা জ্যাকেট ছিল, ওটা একটু ভালো চলছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে জানুয়ারিতে আরও একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটি, হোটেল ও ব্যক্তিগত বাড়িতেও ছিল বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬তম সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশে এখনও চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। সমাজের নেতৃস্থানীয়দের এগুলো প্রতিহত করার আহ্বান জানান তিনি। উপস্থিত হয়েছে আমাদের এই কলেজ নবম স্থান অধিকার করেছিলেন। আমাদের এই কলেজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে বিগত ১৫ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সকালে দিনাজপুরে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের আমলে দেশ থেকে পাচার হয়েছে $280 বিলিয়ন। শুক্রবার দিনাজপুর সরকারি কলেজ মাঠে কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও গুণী জনয়ন সম্মাননা ২০২৪ উদযাপিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে ওই কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, সবাই গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রের চর্চা করি না। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি, সে জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আমার বিশ্বাস এখনো এই প্রতিষ্ঠান সেইভাবেই আছে। দেশকে তৈরি করার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবেন এবং নেতৃত্ব দেওয়ার জন্য তারা সেই সমস্ত ছাত্রদের সৃষ্টি করবেন যারা নেতৃত্ব দিতে সক্ষম হবে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের, তবে এটার জন্য সবাইকে লড়াই করতে হবে। তাহলেই সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হতে পারবে মানুষ। সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শ চায় ইতিবাচক সমালোচনা। সকালে শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আলহামদুলিল্লাহ 10 মাসের কুলের শিশু থেকে শুরু করে 80-90 বছরের বৃদ্ধা পর্যন্ত শরীক হয়েছে। এখানে কোনো শ্রেণী পেশা বাদ যায়নি, কোনো দল মত ধর্ম বাদ যায়নি, সকল পেশার মানুষ নেমে এসেছে। 10 মাসের সন্তান কোলে নিয়ে মা নেমেছিলেন রাস্তায়। উত্তরে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, আপনি সাংঘাতিক কাজ করেছেন, এই অবুঝ শিশুকে গুলির মুখে নিয়ে আপনি রাস্তায় নেমেছেন কেন? এই মা জবাব দিয়েছিলেন, সন্তান আমার একটা নয়, আজকে বাংলার রাজপথে যে কয়টা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার সন্তান। এত অল্প সময়ে নির্বাচনের জন্য তাড়াহুড়ো করায় অন্তর্বর্তী সরকারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আরও দেখুন জাহিদ আহমেদ বাবু রিপোর্টে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় অনুষ্ঠিত হল ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলনে যোগ দিয়ে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে কথা বলেন দলের নেতারা। আমাদেরকে প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে সতর্ক থাকতে হবে। এ সময় একটি সুন্দর দেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান দলটির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম। ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে পারি এটা আমরা প্রমাণ করেছি, কিন্তু নীতি না থাকলে আমরা শান্তি তালাশ করে পাবো না, এটাও প্রমাণিত হয়েছে। নির্বাচনের জন্য তাড়াহুড়ো করায় অন্তর্বর্তী সরকারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এখন পর্যন্ত 3 মাস 4 মাস যেতে পারে নাই, এর ভিতরে আমাদের যে তাড়াহুড়া, এর মাধ্যমে কিন্তু এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে, এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হলে সকল স্তরের মানুষকে দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি। সকলকে আমি আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সবাই একত্রিত হই এবং সুন্দর দেশ গড়ার জন্য একমাত্র তার রক্ষা কবচ হলো তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। আর এই সুন্দর দেশ পরিচালনা করার জন্য নির্বাচন পদ্ধতি হবে পিয়ার সিস্টেমের নির্বাচন। বাংলার জমিনে নির্বাচন হতে পারবে না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠায় 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতারা। নির্বাচন অনুষ্ঠানে কাল ক্ষেপণ করলে নানা অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও আশঙ্কা জানান তারা। সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির ঢাকা সমাবেশ থেকে দাবি জানানো হয়। সিপিবি নেতারা জানান, পতিত স্বৈরাচার, লুটেরা, সাম্প্রদায়িক আধিপত্য ও সাম্রাজ্যবাদী অপশক্তিকে রুখে দিতে না পারলে দেশের মানুষের মুক্তি সম্ভব নয়। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম গড়ে তোলারও আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। আর এক মুহূর্ত দেরি না করে 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। মনে করছেন নির্বাচন হলে কি সব হয়ে যাবে? হবে না, জানি, কিন্তু জনগণের উপরে ভরসা রাখতে হবে। সেইটা না রেখে আপনি যদি দীর্ঘায়িত করতে চান ক্ষমতা, নানা অপশক্তি সুযোগ নেবে, আপনি শেষ কাজ করতে পারবেন না। আমরা এটা আকাঙ্ক্ষা করি না। অতএব বলি, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন, আর 1 সেকেন্ড দেরি না করে নিত্যপণ্যের দাম কমান, জানমালের নিরাপত্তা বিধান করেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর এখনও সেভাবে জমে ওঠেনি। 1 জানুয়ারি উদ্বোধনের পর কাঙ্ক্ষিত ক্রেতা দর্শনার্থী না থাকলেও আজ সরকারি ছুটির দিন থেকে মেলায় প্রাণ ফেরার প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি অনেকটাই কম ছিল। বাণিজ্য মেলা ঘুরে এসে আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। বছরের প্রথম দিন থেকে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর মেলা শুরুর 3য় দিনেই এবার পড়েছে সরকারি ছুটির দিন শুক্রবার। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবারের বাণিজ্য মেলায় গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ও 36 জুলাই নামে রাখা হয়েছে আলাদা 2টি কর্নার, যা অতীতের চেয়ে ভিন্ন মাত্রায় ফুটে তুলেছে এবারের মেলাকে। আর এমন আয়োজনের অনুপ্রেরণা যোগাচ্ছে তরুণদের এগিয়ে আসা আমি প্রত্যাশা করছি। আর আমরা চাই যাতে আমরা বাংলাদেশকে ভালোভাবে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতে পারি। স্টলগুলো এখনো চালু হয় নাই, আমরা ঘোরাফেরা করতেছি, দেখতেছি। আশা করব পরবর্তীতে সামনে আবার নতুন নতুন কিছু নিয়ে আসবে। মেলাটা জমজম হয়ে উঠিনি, আশা করি যে বাণিজ্য মেলা আবার জমজমা হয়ে উঠবে। নতুন বছরের উপলক্ষে যাতে আরও ভালো কিছু থাকে, ভালো কিছু আমরা দেখতে পাই, বাংলাদেশ নতুন রূপে আমরা দেখতে পাই, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই যে আমাদের দেশে এখানে আরও বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট করুক, স্টল দেখ, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। ইনশাল্লাহ আমাদের তরুণ প্রজন্ম যেটা করে গেছে, আমরা সেই উদ্যোগটা নিয়ে এতটুকু আসতে পেরেছি। শুক্রবার আজকে ক্রেতা সমাগম যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, ভবিষ্যতে আরো ভালো হবে। গণ অভ্যুত্থানের চিত্র ঠাঁই পেয়েছে বাণিজ্য মেলার মূল ফটকেও। ঢাকার উপকণ্ঠে পূর্বাঞ্চলে চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন আয়োজিত মেলায় রয়েছে 361টি স্টল ও প্যাভিলিয়ন। আর এসব পশ্চাতে ভিড় থাকলেও এখনো পুরোদমে গোছানো হয়নি অনেক কিছুই। পাশাপাশি কনকনে শীত ঘটিয়েছে কিছুটা ছন্দপতন। এটা হচ্ছে আমাদের জুলাই যে মান্থটা ছিল আমাদের জন্য, সেই ফুল মান্থটাকে রিফ্লেক্ট করছে। এই কর্নারটা যেদিকে তাকাচ্ছি সেদিকে আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। এখান থেকে আমরা শিখবো এটাই যে আমরা যেন সবসময় প্রতিবাদ করতে পারি, আমরা সবকিছু নিয়ে, যেখানে অন্যায় হোক
সেখানে যেন আমরা প্রতিবাদ করে তুলতে পারি। এরকম কখনো যদি দেশের উপর কোনো কিছু হয়, তারা যাতে দেশের জন্য এরকম একটা আন্দোলন করে, যাতে একটা বেটার লাইফের জন্য আর কি। যেই স্বাধীনতা পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি, তার মাধ্যমে যেন এখানে আমরা সুন্দরভাবে চলতে পারি, দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের এখনকার প্রত্যয়। মাসব্যাপী এই মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। মেলাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আর জনপ্রতি টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা। টিকিট পাওয়া যাবে অনলাইনেও। বাণিজ্য মেলার 29তম এই আসরে বাংলাদেশ সহ 60টি দেশের শীর্ষ 11টি প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। তবে 24শে যে গণস্পিরিট, সেই গণস্পিরিটকে লালন করে তরুণ প্রজন্মরা এই বাণিজ্য সেক্টরকে যেন বহির্বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে পরতে পরতে যেন ছুঁয়ে উঠেছে গণ অভ্যুত্থানের প্রতিচ্ছবি। তবে সেই প্রতিচ্ছবিকে লালন করতে হলে অবশ্যই তরুণ প্রজন্মকে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে, তাহলেই বাস্তবায়ন হবে সোনার স্বপ্নের বাংলাদেশ। পূর্বাচল বাণিজ্য মেলা থেকে আবু সতপু, মাই টিভি, ঢাকা। দর্শক, বাণিজ্য মেলা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে বাণিজ্য মেলার আজ তৃতীয় দিন। আমরা কিন্তু সকাল থেকে এই রাত পর্যন্ত কিন্তু বাণিজ্য মেলায় রয়েছি। যতই রাত গড়াচ্ছে ততই কিন্তু দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। আমরা কিন্তু মেলা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। গতকাল কিন্তু 10,000 দর্শনার্থী মেলায় প্রবেশ করলো। আজ কিন্তু ইতিমধ্যে 30,000 প্লাস দর্শনার্থী ইতিমধ্যে মেলায় প্রবেশ করেছেন। আপনাদের যদি দেখাতে চাই, আশেপাশের স্টলগুলোতে, প্যাভিলিয়নগুলোতে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তো আমরা বেশিরভাগ দর্শনার্থীর সাথে কথা বলেছি, তারা কিন্তু মেলা স্থলের আশেপাশে যাদের গ্রাম অথবা বাড়ি রয়েছে তারাই কিন্তু বেশিরভাগ এই মেলাতে এসেছে। তবে দূর দূরান্ত থেকে দর্শনার্থী কিন্তু আসতে শুরু করেছে। তো দূর দূরান্তে যে দর্শনার্থীর সাথে কথা বলেছি তারা বলেছে হয়তো আর কিছুদিন পরে গেলে তারা মেলার দিকে অগ্রসর হবে। তবে সার্ভিস সম্পর্কে বিআরটিএ সার্ভিস এবং উবারেও তারা ডিসকাউন্ট পেয়েছে এবং বিআরটিএ সার্ভিস আগের তুলনায় আরো ভালো হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন দর্শনার্থীরা। তো আমরা এই পর্যন্ত মেলায় থাকাকালীন সময় তৃতীয় দিন তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পুলিশ এবং অন্যান্য প্রশাসনের সাথে কথা বলেছি, তারা সর্বদা নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল মেলা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জুয়েল, আপনাকে ধন্যবাদ। সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় সহায়তা পেলে চলচ্চিত্রের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা। তারা বলছেন, চলমান সংকট উত্তরণে সিনেমা হলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আর তা না হলে আলো ঝলমল রূপালী পর্দার ভবিষ্যৎ তিমিরেই থেকে যাবে। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। যোগ্য নেতৃত্বের অভাব, দুর্বল ব্যবস্থাপনা, যুগ উপযোগী পরিকল্পনা ও প্রশাসনিক স্থবিরতার কারণে ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। একটা সময় এফডিসির ঝর্ণা স্পট, করইতলা আর ফ্লোরে ফ্লোরে রাতদিন শুটিং আর ডাবিংয়ের শব্দে এফডিসি থাকতো মুখরিত। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। শুনশান নীরবতার মাঝে এফডিসির আঙিনায় পড়ে থাকা চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনী ব্যানারে সেটে থাকা এসব প্রার্থীরাও জানান কোন পথে হাঁটছে দেশের চলচ্চিত্র শিল্প। কিভাবে ছবি করা যায়, কিভাবে ছবির সংখ্যা বাড়াতে হবে, কিংবা কিভাবে আমাদের প্রযোজককে আবার নতুন করে এখানে আনতে হবে, সে চেষ্টা আমরা কেউ করছি না। সংশ্লিষ্টরা বলছেন, চলচ্চিত্রের উন্নয়নে অতীতে অনেকে আসার কথা শোনালেও এফডিসি পুনরুজ্জীবনে তিমিরেই রয়ে গেছে। যদি আমরা আমাদের জেলা, উপজেলা, থানা পর্যায়ে যদি 300 থেকে 500 এই মিনি সিনেমা হল বলি এবং অবশ্যই সেটা শীততাপ নিয়ন্ত্রিত হতে হবে, তাহলে আমি মনে করি আমাদের গ্রামেগঞ্জে যে একসময় 1500, 1400, 1600 সিনেমা হল ছিল, সেই সিনেমা হলগুলির মাধ্যমে আমরা আমাদের চলচ্চিত্র জগৎকে আবার পুনরুজ্জীবিত করতে পারবো, আমরা আবার আগের জায়গায় ফিরে যেতে পারবো। শিল্পী কলাকুশলীদের কর্মব্যস্ততায় এফডিসি আবারও আলো ঝলমল হয়ে উঠবে কিনা তা নিয়েও দ্বিধাগ্রস্ত চলচ্চিত্র সংশ্লিষ্টরা। মানুষকে সিনেমামুখী করার জন্য আমার কাছে মনে হয় কখনো কখনো কোনো মাত্রায় আরেকটু সদিচ্ছা প্রয়োজন মনে হয়। সেটা রাষ্ট্রীয়ভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় সংস্কৃতি চর্চা কেন্দ্র হোক,
সেখানে একটা সিনেমা হল থাকুক। সিনেমা হল তখনই নির্মাণ হবে যখন এটার সেলিং পয়েন্ট থাকবে। চলচ্চিত্র শিল্পে বর্তমানের এই বেহাল দশার কারণ হিসাবে অযোগ্য ব্যবস্থাপনাকেই দায়ী করলেন শিল্পী ও নির্মাতারা। একলা সাকিব, আরো 5টা সাকিব বানানো প্রয়োজন ছিল আমাদের, আমরা তো বানাই নাই। রাজ্জাক সাহেব ছিলেন, জসিম সাহেব ছিলেন, আলমগীর সাহেব ছিলেন, জাফর ইকবাল সাহেব ছিলেন, সোহেল রানা সাহেব ছিলেন, রুবেল ছিলেন, মান্না ছিলেন, সবাই ছিল, এতগুলি নায়ক একসাথে ছিল। তো এখন তো আর তা নাই, তাহলে কি হবে? দেশের চলচ্চিত্রের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতিবাদী ভূমিকা রাখার কথা যে সংগঠনগুলোর, তারাও আজ নির্বিকার। আর তাই সঠিক পরিকল্পনার আলোকে কার্যকর ব্যবস্থা নিলে এই শিল্প থেকে বিপুল রাজস্ব আয় করা সম্ভব বলে মনে করছেন চলচ্চিত্র নির্মাতারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রাজধানী বাজারে আবারও বেড়েছে সব ধরনের মুরগির দাম। গেল সপ্তাহের তুলনায় সোনালী মুরগির দাম কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে। বাড়তি রয়েছে চালের দামও। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 3 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম। অন্যদিকে আলু, পেঁয়াজ ও বিভিন্ন সবজির দাম আগের তুলনায় কমেছে। এছাড়া বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। আজকের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছেন এস এম তানভীর। গত সপ্তাহের তুলনায় সোনালী মুরগির দাম কেজি প্রতি 30 টাকা বেড়ে বিক্রয় হচ্ছে 350 টাকায়। এছাড়া দেশি মুরগি 565 টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রয় হচ্ছে 220 টাকা কেজিতে। গত কয়েক সপ্তাহ ধরে চালের দামও ঊর্ধ্বমুখী। এই সপ্তাহে কেজিতে 3 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম। দাম সব চালের দামই কমে, এবার ওটা হয়নি, উল্টো হয়ে গেছে, আরো বাড়ছে। পিকনিক টিকনিক বিয়ে সাথে ফাংশন বেশি তো, যার জন্য দাম একটু বাড়তি। এখন বর্তমানে সব সবজির দাম কমছে। আমি টমেটো এখন 80 টাকা কেজি, কতদিন আগে ছিল 160 200, এখন 80 70 বিক্রি করি। তার মরিচের কেজি বিক্রি করি 100 টাকা 80 টাকা, বেগুনের কেজি 60 টাকা, গাজর 60। 9 ডিসেম্বর সয়াবিন তেলের দাম বাড়ানোর পরেও এখনো স্বাভাবিক হয়নি এর সরবরাহ। এখনো স্বাভাবিক হয় নাই। অনেক সময় থাকে, অনেক সময় টাকা, অনেক সময় এক মাস দাও, অনেক সময় পাওয়া যাচ্ছে না। চাল, মুরগির দাম বাড়লেও কমেছে আলু, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম। মুরগির দামটাও বেশি, এটা যেটা আমরা বাসা বাড়িতে খাই এটারও দাম অনেক বেশি হয়ে গেছে। দাম তো একটু বেশি এখন। চাল আমি যে মিনিকেট চাল নেই সবসময়, এটা 72 টাকা করে নিতাম, এখন আজকে আবার বললো যে 76 টাকা। যেমন কাঁচা সবজির দাম কমছে, আর আপনার ওই দেশি পেঁয়াজ কিছু কমছে দাম। মূলক আগে যে পরিমাণ আর কি মানে হাতের নাগালের বাইরে ছিল, এখন একটু সবজি পেঁয়াজ বা মানে অনুযায়ী সিজন অনুযায়ী একটু মানে ব্যালেন্সের মধ্যে আছে। তবে আগের দামে বিক্রয় হচ্ছে মাছ, মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য। এস এম তানভীর, মাই টিভি, ঢাকা। সারা দেশের মতো বরিশালেও প্রতিদিনই বেড়েই চলেছে বিবাহ বিচ্ছেদের হার। কারণ হিসেবে নেটিজেনরা মনে করেন পরকীয়া সম্পর্ক, মোবাইল ফোন আসক্তি, সামাজিক অবক্ষয়, মাদক ও বেকারত্বকে। এখনই সম্মিলিতভাবে প্রতিরোধ না করলে বড় ধরনের হুমকির মুখে পড়বে নতুন প্রজন্ম সহ আগামীর বাংলাদেশ। ভুক্তভোগী ও সচেতন মহলের অভিমত জানাচ্ছেন পারভেজ রাসেল। বরিশাল সহ পুরো দক্ষিণাঞ্চলে দেওয়ানি, ফৌজদারির পাশাপাশি আদালতগুলোতে বেড়েই চলছে নারী নির্যাতন, যৌতুক, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলার সংখ্যা। পরিসংখ্যান বলছে গত এক বছরে বরিশালে নারী ও শিশু নির্যাতন মামলা বা অভিযোগের সংখ্যা বেড়েছে প্রায় 1.5 গুণ। এর মধ্যে লিগ্যাল এইড গত বছর নারী নির্যাতন, পারিবারিক কলহ সহ কয়েকটি অভিযোগে 776টি মামলার 699টি নিষ্পত্তি করে। বিশিষ্টজনরা বলছেন মোবাইলের অপব্যবহার, পরকীয়া প্রেম, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় বাড়িয়ে দিয়েছে মামলার সংখ্যা। ফলে আদালতেও বাড়ছে মামলার জট। সে জানি না, হয়তো তার ফোনে কোনো সম্পর্ক আছে অন্য কোনো, এই জন্য আর কি রাখতেছে না। এ বিষয়ে পারিবারিক মূল্যবোধকে আরো জোরালো না করলে ভবিষ্যতে এই পরিস্থিতি আরো বাড়বে বলে মনে করেন নাগরিকরা। এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপ এত বেড়ে গেছে, এটার কারণ প্রথমত আমি বলবো মোবাইল প্রথম কারণ, দ্বিতীয় ওই যে পারিবারিক শিক্ষা নাই, নৈতিক অবক্ষয়। পরিস্থিতি মোকাবেলায় কাউন্সিলিংকে আরো বেশি গুরুত্বপূর্ণ ও মামলা ছাড়াই সমস্যা নিষ্পত্তির দিকে জোর দেওয়ার কথা বলেন আইনজীবীরা। যদি একটু কাউন্সিলিং বা পারিবারিক বয়োজ্যেষ্ঠের আগে বোঝায় যে তোমার এই দায়িত্ব আছে, তুমি বিয়ে করতে যাবা, তোমার এই কাজগুলো তোমাকে করতে হবে। পারিবারিক যে আমাদের যে সংযোগ, সেই সংযোগটাও কিন্তু এখন কমে গেছে। মেয়েদের যদি ম্যাচুরিটি আসে, ছেলেদের যদি ম্যাচুরিটি আসে,
নিজেদের মধ্যে ঝগড়া হইলেও তাদের একটা পরিপক্ক জ্ঞানের কারণে তারা বলে যে না, আমাদের সংসারটা ভাঙা উচিত না। শুধু আইন প্রয়োগই নয়, নৈতিকতা সংশোধন সবার আগে প্রয়োজন বলেন নগর পুলিশ। থানা পর্যন্ত যদি না আসে যে বিষয়গুলো, সেটা পারিবারিক সচেতনতাই দরকার এইটা কন্ট্রোল করার জন্য। আর আমাদের কাছে যদি থানায় আসে যে এইসব বিষয় নিয়ে অভিযোগ নিয়ে, আমরা সর্বোচ্চ প্রতিকার করবো ইনশাআল্লাহ। মোবাইলের অপব্যবহার, সামাজিক অবক্ষয়, বেকারত্ব আর পরকীয়া আসক্তি আজ হাজারো বিবাহ বিচ্ছেদের কারণ। তাই প্রকৃত শিক্ষা আর ধর্মীয় অনুশাসনই পারবে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে, এমনটাই ভাবছেন নেটিজেনরা। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।